পবিত্র শবে বরাত আজ ইবাদত ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে পাপ মুক্তির আশায় ইবাদত বন্দেগীতে মশগুল আছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাজধানী বায়তুল মোকাররম সহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপস্থিতি চোখে পড়ার মতো। মসজিদগুলোতে নামাজের পর শুরু হয় শবে বরাতের নফল ইবাদত। হিজরি শাবান মাসের 14 ও 15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত। এই রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য খুলে দেন রহমতের দরজা। শুধু মসজিদেই নয়, বাসাবাড়িতেও অনেকে নফল নামাজ আদায় জিকির আজকার করছেন। অনেকে কবর জিয়ারত করে মৃত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করছেন। যে আজকে রাতে এই মহামহিত রাতে আল্লাহর কাছে আমরা যে যত যাই কিছু করি না কেন, আল্লাহর কাছে যদি আমরা মন খাস দিল থেকে যদি আমরা আল্লাহর কাছে যদি গুনাহের জন্য আমরা যদি ক্ষমা প্রার্থনা যদি আল্লাহর কাছে চাই, অবশ্যই আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন। তো আমাদের মুসলমানদের জন্য আজকের রাত পালনটা এভাবে করা উচিত যে আমাদের জীবনের যত গুনাহ অথবা আমাদের জীবনে তো চাওয়া পাওয়া আছে, অনেক অপূরণীয় বিষয় আছে, আজকের রাতে আল্লাহর কাছে ভালোভাবে চেয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করে সেটা আমরা আল্লাহর কাছ থেকে নিয়ে আসবো। অন্তর্বর্তী সরকারের দেওয়ার সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। তবে সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফ্যাসিবাদের দোসরদের হাতে বাজার সিন্ডিকেট থাকার কারণে এখনও পণ্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মন্তব্য করে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান বিএনপি নেতারা। আরও দেখুন মাহবুব সৈকতের রিপোর্টে। সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অনারম্ভন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রধান অতিথির বক্তব্যে সদস্য নবায়নের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য নির্দেশনা দেন মির্জা আব্বাস। এবং নবায়নের বেলায় আশা করি আপনারা অত্যন্ত সচেতন থাকবেন। দলের দুর্নাম হচ্ছে এমন কোনো কাজের সঙ্গে জড়িত আছে, এমন কোনো ব্যক্তিকে নবায়ন করা যাবে না। আওয়ামী লীগের কিংবা সুযোগ সন্ধানে কিছু লোক এই সময় দলে নতুন করে সদস্য হওয়ার চেষ্টা করবেন, যারা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না, তারা আমাদের ক্ষতি করবে। সুতরাং তাদের উপর আমাদের সদস্য করা যাবে না। বিগত সরকারের দোসররাই এখনো বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। সিন্ডিকেটের কাজ করে যাচ্ছে এবং এই সরকারকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দিতে চেষ্টা করছে। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে, কিন্তু হাতের সামনে কি টেবিল রয়ে গেছে, তাদেরকে খুঁজছেন না কেন? ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি করে যারা এর বিরোধিতা করছে তাদের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন নিয়ে কোনো কাল ধারণা করবেন না। আমি সরকারকে বলছি না, আমি বলছি এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বরের নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। পরে একই স্থানে পবিত্র শবে বরাত উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে নির্বাচন প্রসঙ্গে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এটাও তো একটা ডিপলিটিসাইজেশন, এটাও তো বিরাজনীতিকরণ। এই বিতর্কটা নিয়ে এসে স্থানীয় সরকার আগে না পার্লামেন্ট আগে। অন্যদিকে বান্দরবান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান। যে জনগণের আকাঙ্ক্ষা একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেবে এবং আমরা প্রত্যাশা করি যে এই বছরের শেষের দিকেই সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যেন তেন নির্বাচন নয়, এমন নির্বাচন হতে হবে যেখানে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না।
নরসিংদী জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনে থেকে যাওয়া বিগত সরকারের দোসরদের আসন্ন নির্বাচনের কোনো দায়িত্বে দেয়া যাবে না। প্রতিনিধি তৌহিদুর রহমানের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। নরসিংদীতে দীর্ঘ ২৫ বছর পর জামায়াত ইসলামীর বিশাল জনসভা ঘিরে সকাল থেকেই শহরের সাটিরপাড়া কালীকুমার উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হতে শুরু করেন আশেপাশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা। জুমার নামাজের পর শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যেন তেন নির্বাচন দেশের মানুষ চায় না। এমন নির্বাচন হতে হবে যেখানে পেশি শক্তি আর কালো টাকার খেলা থাকবে না। যেন তেন মার্কা নির্বাচন এই জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়, যেই নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না। এমন একটা নির্বাচন আমরা চাই। বড় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রশাসনে থেকে যাওয়া বিগত সরকারের দোসরদের আসন্ন নির্বাচনের কোনো দায়িত্ব দেওয়া যাবে না। মাঠ প্রশাসনে যারা আছেন, অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। আমরা তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। আমির বলেন, বৈষম্যহীন, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত, নারী পুরুষ ধর্ম নির্বিশেষে মানবিক বাংলাদেশ গড়তে চায় জামায়াত। আল্লাহর দেয়া সব শক্তির বিনিময়ে স্বপ্নের মানবিক বাংলাদেশ উপহার দেয়া হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত মানবিক বাংলাদেশ গড়তে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষকে সম্মান করবে, গর্বিত একজন নাগরিক হিসেবে পরিচয় দিবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। একটি বিশেষ শ্রেণীকে ক্ষমতায় আনার অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিন। বিকেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ছাত্রদের বিপথে নেওয়ার চেষ্টা চলছে। তারা যদি এই ফাঁদে পা দেন তবে জুলাইয়ের অভ্যুত্থানের আদর্শ বিলীন হবে। আবারও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে অপচেষ্টা চলছে। তাই জনগণের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির। এদেশের ছাত্র সমাজকে কেনাবেচার মাধ্যমে তাদেরকে দমন করা যাবে এটা মনে করার কোনো কারণ নাই। ছাত্র সমাজ যদি তাদের মর্যাদা রক্ষা করতে চায়, তারা কারো তল্পিবাহক হবে না, কারো চাপে পড়ে নতি স্বীকার করে কোনো যোগ সাজসের রাজনীতি তারা অবশ্যই করবেন না। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হলে দেশের জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। শুক্রবার স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন। বলেন, ছাত্র সমাজের উদ্যোগে জাতীয় নাগরিক কমিটির যে দল আসছে সেটি হবে মধ্যপন্থার দল। সামাজিকভাবে ঐক্য গড়ে রাজনৈতিকভাবে এই ঐক্যের ওপর ভিত্তি করে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে রাজপথে অবস্থান নিতে হবে। আওয়ামী লীগ যে ব্যানারটি রয়েছে, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। আগামীকাল থেকে রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষে রাজধানী হাইকোর্ট গেটের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায় অন্তর্বর্তী সরকার। এদিকে বিএনপি, সমাজতান্ত্রিক দল ফ্রন্ট, স্বৈরাচার বিরোধী ছাত্র পরিষদ, ৮২-৯০ ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, বিপ্লবী ছাত্র মৈত্রী, ৯০-এর ডাকসু, সর্বদলীয় ছাত্র ঐক্য, পাহাড়ি ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠন স্বৈরাচার পতন আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। যারা আইন প্রণেতা হবেন তারা বাংলাদেশের আইন, কানুন, সংবিধান এমনভাবেই প্রস্তুত করবেন যেন ফ্যাসিবাদ আর কখনোই মাথা চালা দিয়ে উঠতে না পারে।
সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নিয়ে শুক্রবার প্রধান উপদেষ্টা দেশে ফেরেন। সফরে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোচনা হয়। আমিরাতের বিভিন্ন কোম্পানিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেয়া হবে না। আতিকুর রহমান তিতাস জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিচার করতে না পারলে মানুষ ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফররত প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। So we are hoping that the legal process will continue and will bring him to the justice. It has to happen, otherwise people will not forgive us. ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অনেক প্রমাণও আছে। এছাড়াও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার প্রতিবেদন প্রকাশিত হয়েছে, সেখানেও শেখ হাসিনার বিভিন্ন অপরাধের তথ্য রয়েছে। She fled the country, she's in India. We sent notice to India that she should be repatriated. We are trying her because we have lots of evidence, including the UN High Commissioner's report on human rights. This is a testimonial to everything they have done. They have documented. The UN has documented in this, and we have stacks of evidences that what she and her government and her immediate people, supporters have done to the country. ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো আছে, পাশাপাশি যুক্তরাষ্ট্র ও চীনের সাথেও বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Bangladesh has been a wonderful friend with USA all along, and also with China, also with India. So we had good relationship. We still have good relationship, and our hope is at the earliest we can hold the election by December this year, and if we still have some time to delay to get more reform done, probably another 3 months next year. That's about it. That's the limit of our government, and we'll be happy to have for the first time after 16 years, have a decent election and a reliable and visible, transparent election, and people will celebrate, and our job will be done. আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ফাগুনের পরশে বইমেলা উজ্জীবিত হলো লক্ষ প্রাণের উচ্ছ্বাসে। আবাল বৃদ্ধ বনিতার পদচারণায় মুখরিত বাঙালির প্রাণের বইমেলায় আশাতীত লোক সমাগম হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশক ও বই বিক্রেতারা। তারা বলছেন, বসন্তের শুরুতে শতাধিক বই প্রকাশের মধ্য দিয়ে ২১-এর বইমেলা এখন বেশ জমজমাট। এই ধারা অব্যাহত থাকলে ২১-এর গ্রন্থমেলা ছড়িয়ে পড়বে বিশ্ব পরিমণ্ডলে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। ঋতুরাজ বসন্তের প্রথম দিনের হলুদের সমারোহ ফিকে না হতেই ভালোবাসার লাল রঙে বিকশিত অমর ২১-এর বইমেলা। আর তাই দুপুর গড়িয়ে বিকেল হতেই ফাগুন আর ভালোবাসার ঢেউ যেন আছড়ে পড়ে অমর ২১-এর বইমেলায়, যা বইমেলার আনন্দকে বাড়িয়ে দেয় দ্বিগুণ। বর্ণিল রঙের প্রভায় পুরো বইমেলা হয়ে ওঠে রঙিন। বিভিন্ন বয়সী মানুষেরা নির্দ্বিধায় জানান বইয়ের প্রতি তাদের অসীম ভালোবাসার কথা। ভালোবাসার বই দিয়েও আমরা গিয়ে আমাদের ভালোবাসাটা সবার মাধ্যমে প্রকাশ করতে পারি। ভালোবাসা রিলেটেড মানে রোমান্টিক টাইপের এবং থ্রিলার টাইপের বই আমার বেশি ভালো লাগে। তাই বইপ্রেমীদের পদভরে মুখরিত মেলায় বেশি বই বিক্রি হওয়ায় খুশি প্রকাশকরা। ভালোবাসা দিবসে যে লোক সমাগম বেশি হচ্ছে আর বেচাকেনা ভালো হচ্ছে। কবিতার বইগুলো বেশি চলছে। আজকে তো বসন্ত, আজকে উপন্যাস টাইপের যে গল্পগুলো আছে রোমান্টিক, ওইগুলা আকর্ষণ বেশি। মানুষ অনেক, কিন্তু দেখা যাচ্ছে ক্রেতা কম। মেলায় আগত লেখকরা জানান, বইকে ভালোবাসলেই বাঙালি জাতি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকের দিনে বইমেলাতে আশা করি প্রত্যেকে একটা বই কিনে প্রিয়জনকে ভালোবাসা হিসাবে বইটা উপহার দেবে। পয়লা ফাগুন বলে কথা, ২১-এর বইমেলায় এদিন প্রকাশ হয়েছে ২৫০ নতুন বই, যার বেশিরভাগই ভালোবাসার।
ফল্গু হাওয়ায় বাসন্তী সাজে সেজে ওঠা বাঙালির প্রাণের বইমেলা যেন আগুন ধরা ফাগুনের শুরুতেই ফিরে পেয়েছে নতুন প্রাণ। ফলে লক্ষ প্রাণের স্পন্দনে অমর ২১-এর বইমেলা পরিণত হয়েছে বাঙালির জ্ঞান বিজ্ঞানের বিদ্যাপীঠে। আর তাই বসন্তর ঢেউয়ে আছড়ে পড়া বইপ্রেমীরা বলছেন, সময়কে ধারণ করে এগিয়ে যাক বই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। প্রেমিক হৃদয়ে চিরকাঙ্ক্ষিত ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। আর তাই ভালোবাসার আগমনে প্রাণের উচ্ছ্বাসে ঘর থেকে বেরিয়ে আসা মানুষের চোখে মুখে ছিল এক নবজাগরণের উদ্দীপনা। একই সাথে বসন্তকে বরণ করে নিতে রাজধানীতে সারা দিন চলে নানা আয়োজন। জাহিদ আহমেদ বাবুর আরেকটি রিপোর্ট। বিশ্ব ভালোবাসা দিবস। সারা বছর ধরেই দিনটির আশায় অধীর আগ্রহে পথ চেয়ে বসে থাকেন ভালোবাসা পেয়াসী বিশ্বের লক্ষ কোটি নরনারী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বিশ্ব ভালোবাসা দিবস এলেই চিরতারুণ্যের ফল্গু ধারায় বিকশিত হয়ে উচ্ছ্বসিত আবেগ আর অনুভূতিতে সবাই বয়সের সীমারেখা ভুলে গিয়ে নতুন রূপে আবিষ্কার করতে চাই নিজেকে। গত বছর যে আমার বয়ফ্রেন্ড ছিল, সে আজকে আমার হাজবেন্ড। তাকে নিয়ে আমি সারা জীবন একসাথে থাকতে চাই, আমার ভালোবাসাটা আরও রঙিন করতে চাই। বিভিন্ন প্রান্ত থেকে রমনায় মানুষ ঘুরতে বের হয়েছে তার প্রিয় মানুষটিকে নিয়ে, আমিও আমার প্রিয় মানুষটিকে নিয়ে বের হয়েছি আজকে। ভালোবাসা দিবসে সারাদিন ধরে অবিরাম প্রেমের কথোপকথন, প্রাণের আকুলতায় প্রেমিক হৃদয় মিলিত কণ্ঠে গেয়ে ওঠে রবি ঠাকুরের সেই অবিস্মরণীয় প্রেমের গান। ভালোবেসে সখী নিভিতে যতনে আমার নামটি। মানুষে মানুষে ভালোবাসা চিরায়িত সম্পর্কের সেতু বন্ধন গড়ে ওঠে মুহূর্তেই। প্রেম পিয়াসীরা ফুলে ফুলে বিচিত্র রঙে নিজেকে রাঙিয়ে তুলে মিলিত হয় ভালোবাসার আহ্বানে। ভ্যালেন্টাইন ডে এর প্রত্যাশা হচ্ছে যে সকলের সাথে সকলের যে একটা সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, সেটার জন্য বহিঃপ্রকাশ হয়। ফরিদপুর থেকে এখানে আসছি ভালোবাসার টানে। আজীবন যেন এই ভালোবাসাটা অটুট থাকে, মৃত্যুর আগ পর্যন্ত যেমন একে অপরের হাত ধরেই আমরা ভালোবেসে বেসে জীবন অতিবাহিত করতে পারি। প্রেমের পবিত্র শিখা চিরদিন জলে, স্বর্গ থেকে আসে প্রেম, স্বর্গে যাই চলে। প্রেমিক কবির এই আবেগময় বাণীটিকে হৃদয়তন্ত্রীতে উপলব্ধি করেই প্রেম প্রত্যাশীরা প্রাণের উচ্ছ্বাসে বরণ করে নিল বিশ্ব ভালোবাসা দিবসকে। আমার কাছে কোনো সংজ্ঞা নেই ভালোবাসার। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে। আর প্রেমের এই মহাসম্মেলন আর আনন্দধারা থেকে ব্যক্তিগত সুখ সমৃদ্ধি কামনার পাশাপাশি নবচেতনায় আবারও প্রাণে প্রাণে উচ্চারিত হল বিশ্ব শান্তি, সৌহার্দ্য সম্প্রীতি ও দেশপ্রেমের দীপ্ত ঘোষণা। কেবল মুখে বললেই কি ভালোবাসা হয়? না, ভালোবাসা প্রকাশ পাবে প্রতিদিন, প্রতি মুহূর্তে, অন্তরে, কথায় ও কাজে। এমন অভিব্যক্তি উচ্চারিত হলো অসাম্প্রদায়িক বাংলাদেশে উদযাপিত বিশ্ব ভালোবাসা দিবসে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। মাওলানা মোহাম্মদ সাদ অনুসারীদের আয়োজনে টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। বেলা ১:৩০টায় জুমার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ভারতের মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। প্রতিনিধি গোলাম আজাদের তথ্যচিত্রে ইলিয়াস কমলের রিপোর্ট। টঙ্গীর তুরাগ তীরে লাখো মুসল্লির অংশগ্রহণে বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজ আদায় হয়েছে। শুক্রবার দুপুর ১:৪৫ জুমার নামাজ শুরু হয়। এর আগে জুমার খুতবা শুরু হয় ১:৩০। নামাজের ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। ইজতেমাতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ইমানকে শিখা, ইমান শিখে আমাদের এলাকার মধ্যে গিয়ে এরকম মেহনত করা। উদ্দেশ্য সারা পৃথিবীর মানুষ কীভাবে দিন আল্লাহ হতে পারে, মেহনত আল্লাহ হতে পারে, ইমান আল্লাহ হতে পারে, দিনদার হইতে পারে। দিনের খাতিরে, দিনের কাজ, দিনকে জিন্দা করার খাতিরে, দিনকে জিন্দা করার মেহনত করার জন্য আমরা এখানে আসছি। এদিন দুপুরে জুমার নামাজে মূল ইজতেমা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিরা মাঠ সংলগ্ন সড়ক, মহাসড়ক ও ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন। আসার উদ্দেশ্য একটা, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য। হিদায়াতের জন্য এখানে আসছি, যাতে সমস্ত মুসলমান একই শান্তির ছায় আমরা বসবাস করতে পারি এবং বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারে। আমরা দাওয়াত দেব মানুষ যেন তাদের চরিত্রকে সংশোধন করে পরবর্তীতে পুনর্গঠিত বা জীবন গড়তে পারে। সারা বাংলাদেশের মুসলমানকে আল্লাহ তাআলা সমস্ত ক্ষেত্রে বিশ্বের লোককে হেফাজত করিয়া আল্লাহ তাআলা কামিয়াব করতে পারে। পবিত্র শবে বরাত ও বিশ্ব ইজতেমা হওয়ায় ধর্মপ্রাণ মুসলমানরা নিরাপদে যেন ইবাদত করতে পারেন, সেজন্য পুলিশ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সারা দেশে যেহেতু ডেভিল হান্ট চলছে, এর আগেও আপনাদেরকে বলেছি, ডেভিল হান্টকে এড়ানোর জন্য
কিছু দুষ্কৃতিকারী এই ইজতেমা মাঠকে ব্যবহার করতে পারে, এখানে এসে আশ্রয় নিতে পারে, এখানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে। আজকে শবে বরাতের দিন, এই দেশের জন্য দোয়া করবে, সকলের জন্য দোয়া করবে, তারা যেন নির্বিঘ্নে দোয়া করতে পারে, সেই ব্যবস্থা যেন আমরা করতে পারি আপনাদের সহযোগিতায়, সেই আশাবাদ ব্যক্ত করছি। দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। রোববার হবে আখেরি মোনাজাত। ইলিয়াস কমল, মাই টিভি। মাই টিভির জামালপুর সরিষাবাড়ি উপজেলা প্রতিনিধি, সরিষাবাড়ি প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সাংবাদিক এস.এম. জুলফিকুর রহমান ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 11:30টায় তার গ্রামের বাড়ি চরজমিরায় প্রথম জানাজা ও দুপুর 2টায় সরিষাবাড়ির গণময়দান মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে সরিষাবাড়ি বাসস্ট্যান্ড কবরস্থানে মরদেহ দাফন করা হয়।